আজকের ভিডিওটি হচ্ছে এসআইআর এর যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে এবং যে সমস্ত ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্য, কিছু পরামর্শ দেওয়ার জন্য এবং বর্তমানে কি হচ্ছে এবং এর পরিণতি বা রেজাল্ট কি হতে পারে সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য। প্রথমেই বলি, যে সমস্ত ভোটারদের নাম অলরেডি ডিলিট হয়ে গেছে তাদের অনেকেই বিভিন্ন জায়গায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করছেন। তো এই বিষয়ে বলি যে 6 নম্বর ফর্ম ফিল আপ করলেও সেটা কিন্তু ফাইনাল রোলে আসার সম্ভাবনা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাগজ দেখে আপনার AERO হেয়ারিং করার পর আপনার কাগজ দেখে আপনার AERO স্যাটিসফাইড হতে পারেননি বলেই কিন্তু আপনার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে। তো সেইখানে সেই কাগজ দিয়ে আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করলেও সেটা কতটা কাজে দেবে সেটা কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। তো তার থেকে অনেক বেটার হবে যে 6 নম্বর ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, সেই নামটা তো ফাইনাল লিস্টে আসবে না। ফাইনাল লিস্টের পর অর্থাৎ ভোট হয়ে যাওয়ার পরে হয়তো আপনার নামটা হেয়ারিং আবার হতে পারে নতুন ভোটার কার্ডের জন্য। তো সেটার থেকে অনেক বেটার হবে যদি আপনারা সেটা ডিও অ্যাপ্লিকেশন করেন, অর্থাৎ ডিএম অফিসে অ্যাপ্লিকেশন করেন আপনার যোগ্যতা এলিজিবিলিটি পুনর্বিবেচনার জন্য, ঠিক আছে। আর আর 2 নম্বর যেটা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তো এই যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের বিষয়ে বলি যে দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন এটা কিন্তু একটা বিচার প্রক্রিয়ার একটা শব্দ, ঠিক আছে। এবার এই বিষয়টা খুব সেন্সিটিভ, ঠিক আছে। এখানে আন্ডার অ্যাডজুডিকেশনে বিষয়টা একটা ভোটারের যোগ্যতা বিবেচনা করছেন একজন জাজ, ঠিক আছে। এবার এখানে বেশ কিছু জিনিস দেখার আছে। প্রথমত, এসআইআর এর হেয়ারিং বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম ভাবে হয়েছিল, ঠিক আছে। কোনো জায়গায় একটা নির্দিষ্ট পদ্ধতিতে পুরো পশ্চিমবঙ্গে কোথাও হেয়ারিং হয়নি, এটা একটা বিষয়। ব্লক ওয়াইজ আলাদা আলাদা রকম ভাবে হেয়ারিং হয়েছিল। 2 নম্বর বিষয় হচ্ছে যে হেয়ারিং এর কাগজ অনেক ভোটারের কাছে অনেক কাগজ থাকা সত্ত্বেও হেয়ারিং এ কিন্তু সেই সম্পূর্ণ কাগজ জমা পড়েনি, অনেক ভোটার জমা দেয়নি বা অনেক ভোটার এর কাছ থেকে সম্পূর্ণ কাগজ নেয়নি। আর 3 নম্বর যে বিষয়টা হচ্ছে একজন ভোটার তার হেয়ারিং এ কি কাগজ দিয়েছে এবং বর্তমানে অফিসে তার কি কি কাগজ রয়েছে সেটা কিন্তু ভোটারও জানে না। কারণ ভোটার যে কাগজগুলো দিয়েছিল তার কোনো রিসিপ্ট কিন্তু তারা প্রথম দিকে পায়নি, এটা স্পষ্ট। কোনো অফিসে কিন্তু রিসিপ্ট দেয়নি যে ভোটার কি কি কাগজ দিয়েছিল। এবার এই অ্যাডজুডিকেশনের বিষয়গুলো জাজ সাহেবরা বিচার করছেন ওইখানে কিন্তু না ভোটার উপস্থিত থাকছে, না ভোটারের প্রতিনিধি হিসেবে কোনো বিএলওর উপস্থিতি থাকছে। তাহলে একজন ভোটারের ভোটের যোগ্যতা বিচার হচ্ছে, কিন্তু সেখানে না ভোটার উপস্থিত থাকছে, না ভোটারের পক্ষ থেকে কোনো উকিল উপস্থিত থাকছে, না ভোটারের পক্ষ থেকে বলার জন্য কোনো লয়ার বিএলও উপস্থিত থাকছে। জাজ সাহেবরা সেই কাগজগুলো দেখছেন খুব বেশি হলে AEROদের উপস্থিতিতে। এবার দেখা গেল যে একটা ভোটারের জন্ম সার্টিফিকেটও রয়েছে, মাধ্যমিক পাস সার্টিফিকেটও রয়েছে, পাসপোর্ট রয়েছে। এবার ভোটার কি করেছে যে হেয়ারিং এর সময় জন্ম সার্টিফিকেটটা দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে জন্ম সার্টিফিকেটে হয়তো কোনো একটা জায়গায় তার নামের বানান বা বাবা মায়ের নামের বানান বা কোনো কিছু একটা মিস্টেক রয়ে গেছে, যেটা সেই ভোটারের চোখে পড়েনি। এবং সে যেহেতু জন্ম সার্টিফিকেট দিয়েছে সেই জন্য হেয়ারিং এ তার আর মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অন্য কোনো স্ট্রং ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হয়নি, ঠিক আছে। এবার তার ভুল ডকুমেন্টস এর কারণে বা ডকুমেন্টস এ কোনো কিছু একটা ভুল থাকার কারণে তার ভোটার কার্ড লিস্ট থেকে নামটা হয়তো বাদ চলে গেল। এবার কিন্তু ভোটার সেটা জানতে পারলো না। এখানে একটা সংশয় দেখা দিচ্ছে যে এইখান থেকে মানে অ্যাডজুডিকেশন থেকে ফেল হওয়া কেসগুলো আদৌ কি কোনো
দ্বিতীয় সুযোগ পাবে? আমরা সাধারণত কি হয় যে একটা যখন হেয়ারিং উপস্থিত হয় বা বিডিও অফিসে যখন হেয়ারিং হয়েছিল, হেয়ারিং AERO স্যারেরা যখন হেয়ারিং করেছিলেন, বোর্ডার কাছ থেকে বিভিন্ন রকমের কাগজ চাওয়া হয়েছে, ঠিক আছে। এবার চাওয়া হচ্ছে, যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না। এবার এখানে অ্যাডজুডিকেশনে যে সিদ্ধান্তটা হবে তা সেটা যদি পুনর্বিবেচনা করার আর একটা সুযোগ না পাওয়া যায়, ভোটার না পায়, তাহলে কিন্তু এটা বিপজ্জনক। কারণ ভোটারের অনুপস্থিতিতে কিন্তু এই বিষয়টা ঘটলো, ভোটার তার যোগ্যতা প্রমাণের সুযোগ পেল না। তো আশা করি এই বিষয়গুলো সুপ্রিম কোর্টে আলোচনা হবে এবং ভোটারদের এই অ্যাডজুডিকেশন থেকে ফেল হওয়া কেসগুলো তাদের যোগ্যতা প্রমাণের হয়তো আবার কোনো সুযোগ পেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। এই একটা ব্যাপার। আর অ্যাডজুডিকেশনে যাদের নাম রয়েছে তারা চেষ্টা করুন, আপনি যতই বলুন যে আমি যোগ্য, আমার পিতা মাতার নাম আছে, আমার কাগজ আছে, হ্যান আছে, ত্যান আছে, সবই কথা ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করুন যেন কাগজগুলো সম্পূর্ণ সঠিক থাকে, সেই চেষ্টাটা করুন, ঠিক আছে। যে কাগজে আপনার বাবার নাম, আপনার বাবার ডকুমেন্টসে বাবার নাম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা বিভিন্ন ডকুমেন্টসে বাবার নাম, এবং 2002 সালের লিস্টে বাবার নাম, বা আপনার ডকুমেন্টস আপনার বাবা মায়ের নাম, বাবা মায়ের ডকুমেন্টসে বাবা মায়ের নাম, 2002 সালের লিস্ট, এই যে নামগুলো একটা যেন প্রায় একই থাকে। 5% বা 2-1টা বানান ভুল থাকলে ব্যাপারটা আলাদা, কিন্তু সম্পূর্ণ আলাদা বা এইসব বিষয়গুলো যদি আপনাদের অন্যান্য ডকুমেন্টসে থাকে, বিশেষ করে আধার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেগুলোতে, তো সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন। কারণ এখন যদি আপনার নামটা কোনো কারণে ডিলেটও হয়ে যায়, তাহলে পরবর্তীকালে যখন আপনি যদি কোনো অ্যাপিলের সুযোগ পান, তাহলে যেন আপনি সঠিক ডকুমেন্টস দেখাতে পারেন। বা এখন যদি ডিলেট হয়ে যায়, তাহলে ভোট হওয়ার পরে যখন আপনি নতুন আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে, তখন যেন ঠিকঠাক কাগজগুলো দেখাতে পারেন। কারণ এখন যা পরিস্থিতি, তাতে আগামী দিনে কোনো কাজ ডকুমেন্টস ছাড়া হবে বলে আমার মনে হয় না। কোনো অফিসারের ডকুমেন্টস ছাড়া কাউকে কনসিডার করার মতো জায়গা কিন্তু নেই বা থাকবে না, ঠিক আছে। আর SIR প্রসেসের পরেও থাকবে না। আর তো এই জিনিসটা চেষ্টা করুন। প্লাস আর একটা জিনিস চেষ্টা করতে পারেন, যাদের বাবা মায়ের নাম ফাইনাল লিস্টে থেকে যাবে, তাদের ছেলে মেয়েগুলো বা থেকে গেছে কিন্তু ছেলে মেয়েগুলো এডুকেশনে পড়ে রয়েছে, তারা চেষ্টা করুন ওই বয়স অনুযায়ী ডকুমেন্টস গুলো ঠিকঠাক ভাবে ম্যানেজ করার, এবং নাম উচ্চারণ প্রায় যেন মোটামুটি অনেকটা যেন একই থাকে, খুব বেশি ডিফারেন্স যেন না থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো চেষ্টা করুন। আর চেষ্টা করুন যে ম্যাক্সিমাম ডকুমেন্টস বানিয়ে রাখার। কি হয়েছে কি হচ্ছে তা তো সবাই দেখতে পেয়েছেন, ঠিক আছে। বলার কিছু নেই যে এরকম একটা জঘন্য কাজ হবে, যে নাম দেখে দেখে সেন্ড ব্যাক হবে, পেন্ডিং হবে, ব্যাপারটা এরকম একটা জঘন্যতম কাজ ভারতবর্ষের ইতিহাসে একটা কালো অধ্যায় হবে, এটা মানে স্বপ্নও কোনোদিন ভাবেনি যে শুধু নাম দেখে সিদ্ধান্ত হবে, কাগজ দেখে সিদ্ধান্ত হয়নি। তো যাই হোক, ওটা নিয়ে আর এখন বেশি বলছি না। ছোট ছোট ভুলও কিন্তু এখন বড় বড় ভুল হিসেবে দেখা হচ্ছে। যেখানে নির্বাচন কমিশন বলেছিল যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না আর কোনো অযোগ্য ভোটারের নাম থাকবে না, কিন্তু যোগ্য ভোটারকে রাখার জন্য কোনো স্ট্রং মেসেজ, স্ট্রং ইনস্ট্রাকশন বা গাইডলাইন এখনো পর্যন্ত চোখে পড়েনি, ঠিক আছে। আর ডকুমেন্টসই হচ্ছে শেষ কথা। আপনি আমি যতই বলি না কেন, এখন SIR এ একটা জিনিস স্পষ্ট বোঝা গেল যে কাজ শুরু হয়েছিল শুধু একটা ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম নেওয়া, কিন্তু আস্তে আস্তে কাগজের বেড়াজালটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা এতটা কেউ পরিকল্পনাই করেনি। তো সেখানে কাগজই হচ্ছে শেষ কথা, কারণ মুখের কথায় কিন্তু কোনো কাজ হবে না, কাগজই শেষ কথা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কারো কাজের প্রতি নির্বাচন কমিশন কিন্তু বিশ্বাস করছে না। হ্যাঁ, নির্বাচন কমিশনে কিন্তু একে অপরকে দোষারোপ করাকরি করছে। BLO ভোটার দোষারোপ করছে BLO কে, BLO দোষারোপ করছে AERO কে, AERO দোষারোপ করছে কমিশনকে, কমিশন দোষারোপ করছে AERO কে, AERO আবার দোষারোপ করছে BLO কে। তো এই যে মানে কিছু কাজ করতে গিয়ে এত বড় একটা কাজ প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে হলো, ভুল ভ্রান্তি হবে, হওয়াটাই স্বাভাবিক বা হয়েছে,
কিন্তু কেউ কিন্তু দায়িত্ব নিয়ে এই ভুলগুলো সংশোধন করে সমাধানের চেষ্টা করছে না। সবাই একে অপরকে দোষারোপ করে ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ কেউ তার নিজের লাইফের রিস্ক, চাকরির রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আর নেবেই না। কেন নেবে, তাই না? ভোটারের ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে তো তার সেই ভুলের দায়িত্ব একজন চাকরিজীবী কেন নেবে? কারণ তার চাকরির ব্যাপারটা আলাদা, তারও লাইফ আছে। তো এই বিষয়গুলো সমাধানের জন্য কিন্তু পজিটিভ ভাবে এখনো পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি। ঠিক আছে? এই বিষয়গুলো প্রবলেম অনেক হয়েছে, অনেক জায়গায় অনেক প্রবলেম হয়েছে। অনেকের পরিবারে 4টা সন্তান, তাকে 6টা সন্তান দেখিয়ে নোটিশ ধরিয়ে দিয়েছে এবং দেখা যাচ্ছে বর্তমানে যে তারা পরিবারের সবাই এখন পেন্ডিং রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এবং অনেকের কাছে স্ট্রং ডকুমেন্টসও নাই। এরকম অনেক কিছুই হয়েছে, ভুল হয়েছে, ভুলভাল কাজ হয়েছে, ভুলভাল পদ্ধতিতে ভুলভাল কাজ হয়েছে। কিন্তু সমাধান কেউ করছে না, সমাধান করার চেষ্টাটাও কেউ করছে না, যার ফলে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। নির্বাচন কমিশন বলছে কেউ যদি ইচ্ছাকৃত ভুল করে তাহলে তার শাস্তি হবে, কিন্তু এটা বলছে না যে কেউ ইচ্ছাকৃত ভুল করলে তার যখন শাস্তি হবে কিন্তু যে ভোটারদের ভুল হয়েছে তার ভোগান্তিটা কি হবে, তাদের সমাধানটা কি হবে, এই বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না। আর এই ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুল, এই ভয়ে কিন্তু কেউ ফিল্ডের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কেউ সামনে নিয়ে আসছে না। কারণ জানে যে আমি যখন প্রত্যেক অফিসারই এটা জানে যে আমি যদি জানতাম মানে আমার এরিয়াতে বা আমার এলাকাতে এরকম কাজে ভুল হয়েছে, এটা যদি আমি প্রকাশ করতে যাই তো আমার উপরেই বিপদটা আসবে। কিন্তু প্রত্যেকে কিন্তু ভুলগুলোকে এড়িয়ে যাচ্ছে, সমাধানের জায়গায় কেউ আসছে না। নর্মালি কি হওয়া উচিত ছিল, নির্বাচন কমিশনে কি করা উচিত ছিল, যে প্রত্যেকের কাছ থেকে কিছু সাজেশন নেওয়া, যে বলো তোমাদের কোথায় কিরকম কি প্রবলেম হচ্ছে ফিল্ডে। কারণ এটা পশ্চিমবঙ্গ, এখানে কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত এখানকার জিওগ্রাফি, লোকেশন, মানুষ, কালচার অনেক কিছু রিজন টু রিজন ভ্যারি করে। তো সেখানে কোন জায়গায় কিরকম প্রবলেম হচ্ছে এবং তার একটা মোটামুটি সলিউশন কি হতে পারে সেই জায়গাটাতে আসা। কিন্তু নির্বাচন কমিশন বলছে কেউ ভুল করলে তার শাস্তি হবে, আর এই ভুলের ভয়ে কিন্তু কেউ প্র্যাকটিক্যাল ফিল্ডের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু ওপর মহলে পৌঁছাচ্ছে না। যদি পৌঁছাতো তাহলে হয়তো কিছু সমাধান আসতো, কিন্তু প্রবলেমগুলো কেউ আর তুলে ধরছে না। তো এই যে তুলে না ধরার কারণে ভোগান্তি হচ্ছে কাদের, ভোটারদের। আর ভোটারদের ভুল কি, যে ভোটারদের কাগজে অনেক ভুল রয়েছে, ডকুমেন্টসে অনেক রকম ভুল রয়েছে, তারপরে তাদের এই ভুলের সুযোগ নিয়েছে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে যে মাইক্রো অবজারভার, রোল অবজারভার টার্গেট করে যে সেন্ড ব্যাক করেছে, এটাও অনেক লজ্জার।